নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আজ 16ই ডিসেম্বর, আর ঠিক আজ থেকে 53 বছর আগে, অর্থাৎ 52 বলা যায়, 53ই পা দিচ্ছি, ঠিক আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক এই দিনে। ভারত বাংলাদেশ সম্পর্কের আজকে যে পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশে যে ভারত বিরোধিতা চলছে, আজ থেকে 53 বছর আগে যদি এই ভারত বাংলাদেশের পাশে না থাকতো, ভারতের সেনাবাহিনী যদি না থাকতো, তাহলে হয়তো এই বাংলাদেশ নামটাই আমরা জানতে পেতাম না। কিন্তু বাংলাদেশের যে জনগণ, বিশেষ করে এই প্রজন্মের যে জনগণ, কেন তারা বাংলাদেশের এই স্বাধীনতাকে ভুলে যেতে চাইছে? এর পিছনে কারণটা কি? সেই সময়ে এই ভারত যখন বাংলাদেশের পাশে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময়ে এই ভারতবর্ষ থেকে, কলকাতা থেকে একমাত্র প্রথম সাংবাদিক হিসেবে যিনি সেই বাংলাদেশের এই যুদ্ধের কভারেজ করতে গেছিলেন, প্রায় লুকিয়ে, প্রায় 13 বার তিনি বাংলাদেশে, সেই সময় পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানে গেছেন এবং এই যে 71-এর যুদ্ধ সেটা কভার করেছেন। প্রতিটা যুদ্ধের যে প্রতিটা স্মৃতি কোনায় কোনায়, এবং সেখানকার যারা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তা নিয়ে তিনি একটি ডকুমেন্টারি ফিল্ম ইতিমধ্যে তৈরি করেছেন। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন আজকে এই যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারা ভুলে যেতে চাইছে, এই প্রজন্ম ভুলে যেতে চাইছে। আপনারা সকলেই জানেন, বর্ষিয়ান সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত, আমরা আজকে তার কাছে এসেছি। অভিজিৎ দা, আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে আপনি প্রথম ভারতীয় সাংবাদিক হিসেবে 71-এর যুদ্ধের সময়ে লুকিয়ে পূর্ব পাকিস্তান গেছেন, বর্তমানে যেটা আমরা বাংলাদেশ নামে জানি। কিন্তু সেই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেটাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা বা ভুলে যাচ্ছে, মানে এর পেছনে কারণটা কি? ব্রিটিশরা যখন দেশটাকে দুভাগ করে ধর্মের ভিত্তিতে, কারণ পৃথিবীতে ক্রুসেড, যেটা ধর্মযুদ্ধ বলা হয়, তাতে যত লোক মারা গেছিল অ্যাটম বোমে ততজন মারা যায়নি। এই ধর্মের নামে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে সবচেয়ে বেশি লোক মারা যায়। এই ধর্মভিত্তিক একটা বিভেদ তৈরি হলো। তখন কি হলো, যারা হিন্দু ওদিকে ছিল তারা এপারে চলে এলো, এপারে যারা মুসলমান ছিল তারা আস্তে আস্তে ওদিকে চলে গেল। সেই সময় বিহারের একটা বড় মুসলিম অংশ, বিহারি মুসলিম, তারা বাংলাদেশে চলে যায়। এরা প্রথম থেকেই হচ্ছে প্রো পাকিস্তানি, বা ওই জিন্না যে প্রথম কল দিয়েছিলেন, সেই কলে এরা সাড়া দিয়েছিল, এবং এরা হচ্ছে একটু কঠোরপন্থী যাদের বলা হয়। এরাই যখন 71 সালে যুদ্ধের সময় রাজাকার হয়ে যায়, পাকিস্তান আর্মিকে এরা সাহায্য করত, এবং এরাও অনেকেই বাংলা বলতো। আমি এদের সঙ্গে দেখেছি, আমার সঙ্গে বাংলায় কথা বলছে, নিজেদের মধ্যে উর্দুতে কথা বলছে। হ্যাঁ, এখন দেখলে বোঝা যেত না, কারণ অনেক দিন আছে ওখানে। তবে জনতার সঙ্গে মিশে গিয়ে এরাই ইনফর্মার হয়ে এরাই বেশি ক্ষতি করেছে। ওই বাঁশের থেকে কঞ্চি বড় বলে না, ওই কঞ্চিটা বড় হয়ে গেছিল আর কি। এদের তখন যে ক্ষতিটা করেছে, এখন বঙ্গবন্ধুর হৃদয়টা তুই জানিস কিরম ছিল, তো বঙ্গবন্ধু এদের সবাইকে ক্ষমা করে দেয়, যে হ্যাঁ এরাও থাকবে, ঠিক আছে, ভুল করেছে, ঠিক আছে, এরা এখন শুধরে নেবে। ওটা খুব বড় ভুল বঙ্গবন্ধুর। তখনই ওদের এগেনস্টে একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল। এরা এতদিন সাপ্রেসড হয়েছিল এবং নিচে নিচে কথা বলেছে, আজকে তারা ফুলে ফেপে উঠেছে। তারা চায় পাকিস্তান, তারা চায় মুসলিম। এই যে ইন্ডিয়া গিয়েছিল, ইন্ডিয়া যে সাহায্যটা করেছে, সেই সময় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে, তাদের আর্মস দেওয়া থেকে শুরু করে যে সাহায্যটা করেছে, যেটার জন্য বাংলাদেশ হয়েছিল, এখন যে সাহায্য করে
তাকে তো ভুলে যাওয়া একটা মানুষের ধর্মই। যত তাড়াতাড়ি ভুলে যেতে পারি তত আমি তার দায় থেকে মুক্ত। সুতরাং ইন্ডিয়াকে ভুলে যাও। ইন্ডিয়াই তো এই বাংলাদেশ করেছিল, ইন্ডিয়াই মুজিবকে ইয়ে করেছিল, তখন একটা সেকুলার দেশ হয়েছিল। আমরা চাইছিলাম প্রো পাকিস্তান, সেটা হলো না। তো ওদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তো সেটাই আজকে তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। সেই সময় যে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময়ে, হ্যাঁ, কিন্তু সেই যে এই যে পুরো এই যে ডকুমেন্টেশন বা সেটা কি কোথাও মনে হচ্ছে যে এই প্রজন্মের কাছে সেভাবে তুলে ধরা হয়নি? আওয়ামী লীগ এতদিন প্রায় 15 বছরের কাছাকাছি ক্ষমতায় ছিল, হ্যাঁ, সেইটাকে তুলে ধরা হয়নি, সেটাও একটা বড় কারণ। আমি উভয় পক্ষ, মানে বাংলাদেশ এবং ভারতবর্ষের উভয় পক্ষকেই সমান দোষ দেব। ওদের একটু বেশি দেব, আমাদের একটু কম দেব। কথাটা হচ্ছে, যে কোনো যারা স্কুল থেকে পড়ছে, স্কুল থেকে মানুষ ভাবনা চিন্তা করতে শুরু করে, তখন থেকে তাদের মধ্যে যদি দেশপ্রীতি বা দেশের জন্য একটা প্রাইড যেটাকে বলা হয়, সেটা যদি ইনস্টিল করা না হয়, তারা যদি বাবা মা এবং বন্ধুবান্ধবের কাছ থেকে খালি দেশের নিন্দা শুনতে শুনতে বড় হয়, তাহলে দেশকে ভালোবাসবে কি করে? দেশকে ভালোবাসতে পারবে না। এই যে মুক্তিযুদ্ধ, তাতে যে 2 লক্ষ স্ত্রী, বোন, মেয়ে, মা, এদের যে শ্লীলতাহানি হয়েছিল, 5 লক্ষ লোক যে মারা গেছিল, যাদের রক্ত ভেসে গেছিল, তাদের কথা তো বলা হয় না। তাদের যে কৃতিত্ব ছিল, সেই কৃতিত্বগুলোকে তুলে ধরলে আজকে ওয়ার্ল্ড ওয়ার 2 যেসব সুপারহিট ফিল্ম আছে, তার থেকে ভালো ভালো ফিল্ম হতে পারে। সেগুলো তো করা হয়নি। করা হয়েছে কিছু গভর্নমেন্টের ফিল্ম, যেগুলো সত্যি কথা বলতে কি কেউ দেখে না, আমাদের দেশেও দেখে না, ওদের দেশেও দেখে না। এইগুলো ভালো কাউকে দিয়ে করানো উচিত ছিল, যারা একটু রিসার্চ করতে পারবে। আমাদের দেশে বলবো না, আমি বলবো বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াতেও একটা মেইন প্রবলেম হচ্ছে আমরা রিসার্চ করি না। ওপর যা দেখতে পাই সেটা নিয়ে একটা কিছু বলে দিই। এই যে আজকে বাংলাদেশে যেটা ঘটছে, বিভিন্ন চ্যানেল খুললে দেখা যাবে সে চেঁচামেচি হচ্ছে, ওরা বলছে এই, ওরা বলছে ভাই, আমরা বলছি এই। এই চেঁচামেচিতে টিআরপি বাড়তে পারে, সলিউশন কিছু হয় না। কেউ তো প্রশ্নটা তুলছে না কেন হচ্ছে, কেউটা প্রশ্নটা তুলছে না কদিন চলবে, কেউটা প্রশ্ন তুলছে এটার সূত্রপাত কোথায়। এই প্রশ্নগুলো তো করতে হতো। এতে কার কার ভূমিকা আছে? এই যে হলো, এই যে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনের সময় তো আমি তো ঢাকায় ছিলাম। যেদিন শেখ হাসিনা চায়না থেকে ফেরেন এবং তারপর প্রেস কনফারেন্স করেন, প্রেস কনফারেন্সটা হয়েছিল বিকেল 5টা 5:30 নাগাদ। আর প্রথম ছাত্র আন্দোলন কখন বেরোলো? রাত 11:30 12টার সময়। তাহলে মাঝখানের সময়টা ছাত্ররা কি করলো? তারা যদি ছাত্রকেই আমি অপমান করে থাকি, অপমান করলে তো তুমি তো সঙ্গে সঙ্গে রেগে যাবে। তোমার 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে রেগে যাওয়ার জন্য? লাগে না। সেই 5 ঘন্টা 6 ঘন্টাকে বাইরে থেকে কিছু লোক তাদের প্রভোক করলো, ইন্ধন জোগালো, আগুন লাগিয়ে দিল, এবং তারা বলতে শুরু করলো আমরাই রাজাকার। বলতে তারা বেসিক্যালি মিন করেছে সেটা হচ্ছে আমরা রাজাকার না, ওটা ব্যঙ্গটাকে তুমি যদি ইয়ে করে ধরো, হ্যাঁ, আমি যদি বলি আমি খুনি, তার মানে তো আমি খুনি না। আমি খুনি মানে আমি ব্যঙ্গ করে বলছি। এখন ব্যঙ্গটাকে তুমি যদি সত্যি বলে ধরো, তাহলে সেটা বড় দুঃখের হয়। এদের পেছন থেকে ইন্ধন জোগালো যারা, তারা হচ্ছে ওই রাজাকার শ্রেণী, মৌলবাদী। তুমি দেখবে যে এই যে স্টুডেন্ট প্রসেশন, শেষের দিকের প্রসেশনগুলো যারা লিড করছে,
তাদের ফ্রন্ট লোড ছবি যদি দেখো, তুমি দেখবে তা এত বড় দাড়ি, হ্যাঁ, মাথায় ক্যাপ পরে, এরা স্টুডেন্ট? এত বড় দাড়ি নিয়ে স্টুডেন্ট না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বছরে অন্তত 2 বার প্রতি বছর গেছি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা গাছের তলায় গিটার নিয়ে বসে গান গায়। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে 60-70টা সরস্বতী পূজা হয় ইউনিভার্সিটিতে, বিভিন্ন ডিপার্টমেন্টে, যেখানে ভাইস চ্যান্সেলর সেখানে আসেন সেই পুজো ইনাগুরেট করতে। সেখান থেকে ওরকম জিনিস হতে পারে না। এখন প্রভোকটা একজনে করালো, বেশিরভাগ প্রভোকেশন এসছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, এবং সেটা বিদেশ থেকে এসছে। কিছু এসছে আমেরিকা থেকে, কিছু এসছে ফ্রান্স থেকে। হ্যাঁ, এখন সে নামগুলো নাই বললাম, যাই হোক, এরাই প্রভোক করে গেছে, এরাই বলে গেছে অমুকখানে যাও, তমুকখানে যাও, এটা করো, ওটা করো। এই যে বাংলাদেশ টেলিভিশনে আগুন লাগিয়ে দিল, কোনো ছাত্র কোনো দিনও গিয়ে একটা টেলিভিশন সেন্টারে আগুন দিতে পারে, ভাঙচুর করতে পারে না? পারে না। আমাদের দেশেও পারে না, ওদের দেশেও পারে না, ওরকম হয় না। প্রোটেস্ট ছাত্ররা যখন করে তখন একটা অন্যরকম প্রোটেস্ট হয়। হ্যাঁ, হোক কলরব হতে পারে, রাস্তা দিয়ে যেতে পারে, সে গিয়ে আগুন লাগিয়ে দেবে না। সে পুলিশের ব্যারিকেড ঠেলতে পারে, সেটা হতে পারে, কিন্তু ওরম হয় না। মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ার যে অবদান, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এই যে বাংলাদেশ সৃষ্টি, তো সেই সময় কি ভারতের কোথাও ভুল ছিল বলে মনে হয়? না না, ভারতের কোথাও ভুল ছিল আমি বলবো না, ভারতের কিছুই ভুল ছিল না। আমি এই কারণে বলছি, যখন কিসিঞ্জার আসেন দিল্লিতে, তখন ইন্ডিয়া প্রুফ করে দিল যে আপনি এখনও লুকিয়ে লুকিয়ে আর্মস পাঠাচ্ছেন পাকিস্তানকে। তখন কিসিঞ্জার কি বললেন, ওটা বাই মিস্টেক চলে গেছে। আরে বাই মিস্টেক, একটা দেশ থেকে একটা মিস্টেকে চলে যায়? বাই মিস্টেক চলে গেছে মানে? একটা দেশ একটা দেশকে আর্মস দিচ্ছে, সেটা বাই মিস্টেক চলে গেছে? ওরকম হয় না, মিস্টেকে যায় না। বিউরোক্রেটিক মিস্টেক না কি বললেন, ওটা বাজে কথা। তারপর এখান থেকে চলে যাচ্ছি বলে, পেট ব্যথা বলে পাকিস্তানে নেবে চলে গেলেন চায়না, যেটা ইয়া খান ব্যবস্থা করেছিলেন। এখন এইসব তো সবাই জানে, এইসব নাটক তো উনি করেছেন। আর কথাটা হচ্ছে, আমরা ভুল কিছু করিনি। ওদের আমেরিকান প্রেসিডেন্ট ইয়া খানের খুবই ভক্ত ছিলেন, সেটা কিসিঞ্জার নিজের মুখে তা স্বীকার করেছে, লেখাও আছে যে ওনার একটা সাংঘাতিক সফট কর্নার আছে ইয়া খানের প্রতি, এবং যে জন্য উনি 7th ফ্লিট পাঠালেন। কিন্তু ভুলে গেল যে রাশিয়ান 6th ফ্লিট, ইন্ডিয়া অলরেডি একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করে রাশিয়ান 6th ফ্লিট এসে গেছে। এখন এইটা একটা আমেরিকান 7th ফ্লিটকে মালাক্কা স্ট্রেইটস থেকে ফিরে যেতে হলো, এটা তো একটা বিশ্বের কাছে বিরাট অপমান। 7th ফ্লিটকে ফিরে যেতে হলো ভয় পেয়ে। Can you imagine that? The invincible 7th ফ্লিট ভয় চলে গেল। কেন ভয় চলে গেল? এই যে রাশিয়ান যে 6th ফ্লিট এসেছিল, তাতে নিউক্লিয়ার সাবমেরিন ছিল। এখন এই ছোটোখাটো ঘটনাগুলোকে যদি ধরে দেখা যায়, তাহলে দেখা যাবে যে কারা এসেছিলেন এই গণ অভ্যুত্থানের আগে আমেরিকা থেকে, কাদের সঙ্গে দেখা করেছেন, কবে দেখা করেছেন, তাদের হিস্ট্রি কি, তারা কোন দেশে যাওয়ার পরে সেই দেশে এরকম গণজাগরণ হয়েছে। তো আমরা এইগুলো স্টাডি করলেই তো বোঝা যেত না? কিন্তু যে কারণেই হোক, আমি ডিটেলসে যাব না, যে কারণেই হোক, এটা ওরাও মিস করছে, আমরাও মিস করেছি। আমরা এটার ইমপ্লিকেশনটা বুঝতে পারিনি, এবং যেটা হওয়ার তাই হচ্ছে। তবে আমি বলবো যে যেভাবে সাধারণ জিনিসপত্রের দাম, খাবার দাবারের দাম যেভাবে বাড়ছে, কিছু দিনের মধ্যে এই জনগণই ঘুরে দাঁড়াবে। কারণ পেটে টান পড়লে না, ওসব ইজম সব চলে যায়, কোনো ইজম থাকে না। ভারত ওই সময়ে তাদের পাশে দাঁড়ালো, সব কিছু করলো, তো ভারত কি ওইখানে যদি
কোনো বেস ক্যাম্প বা কোনো একটা জায়গায় যদি করে রাখতো, আজকে হয়তো সেটা ভারতের পক্ষে যেত না। ভারত কোনোদিনও কোনো দেশকে আক্রমণ করেনি ইতিহাসে। এই দেশকে করেছিল তার আক্রমণ পাকিস্তানকে, কারণ পাকিস্তান আগে আক্রমণ করেছিল। ওদের অপারেশন চেঙ্গিস খান 3 ডিসেম্বর লঞ্চ করেছিল, আমাদের অমৃতসর জালন্ধার ওই সব এয়ারপোর্টগুলোকে বম্ব করেছিল। তারপরে কিন্তু আমরা অফিসিয়ালি যুদ্ধ করেছি। তার আগে আমরা মুক্তি ফৌজ করেছে, মুক্তি ফৌজকে আমরা হেল্প করেছি, সেটা অন্য ব্যাপার একটা, কিন্তু আমরা তো ডাইরেক্ট যুদ্ধে নামিনি। সুতরাং ডাইরেক্ট যুদ্ধে পাকিস্তান আগে নেমেছে, তারপরে আমরা নেমেছি, এবং তারপরে তুমি হেরে গেছো। দ্য ভিক্টর অ্যান্ড দ্য ভ্যাঙ্কুইশড। এখন যে ভ্যাঙ্কুইশড হয় সে হার মানতেই হবে তাকে। হিস্ট্রিতে এরকম আছে যে 93,000 সোলজার, পাকিস্তানি সোলজার, ওয়েল ট্রেন্ড সোলজার একসঙ্গে তাদের আর্মস লে ডাউন করছে। আছে কোথাও হিস্ট্রিতে? হিস্ট্রিতে কোথাও আছে যে এইভাবে একটা দেশকে জিতে তাদের কোথাও একজনও ইন্ডিয়ান একটা পোস্ট না রেখে ফিরে আসা? কোথাও নেই। কারণ ইন্ডিয়া কিন্তু ডিড নট ওয়ান্ট টু কনকার এ কান্ট্রি। আমরা ওদের সাহায্য করেছি। আমরা যদি আজকে সেন্ট মার্টিন আইল্যান্ডকে ধরে রাখতাম, যে সেন্ট মার্টিন আইল্যান্ডে আমেরিকা চাইছি ধরে রাখতেই পারতাম, কি হতো? কিছু চাচামিতি হতো, আর বেশি কিছু হতো না। এইটুকু তো একটা আইল্যান্ড, তাই না? আমরা কিন্তু তা করিনি, কারণ আমাদের প্রথম থেকেই ছিল, আমাদের এখানে যে পরিমাণ রেফিউজি এসছিল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ আসাম সবাই মিসেস গান্ধীকে বলছেন আর পারছি না, প্লিজ কিছু করো। তখন উনি স্যাম মানেকশাকে বলেন, স্যাম মানেকশা বলে যে বর্ষাকালে হবে না, বর্ষাকালে চলে যাক, তখন আমরা করবো। এখন এইগুলো পুরো যদি স্টাডি করো তাহলে তোমার একটা আইডিয়া হবে যে কেন আমরা করলাম, কখন করলাম, কি জন্য করলাম। এবং আজকে যে পরিস্থিতি হলো সেটার জন্য আমি বলবো যে ওদেরও একটা লেট ব্যাক অ্যাটিটিউড আছে, আমাদেরও একটা লেট ব্যাক অ্যাটিটিউড আছে। আর সত্যি কথা বলতে কি, শেখ হাসিনা ওনার গভর্নমেন্টও যে একদম ধোয়া তুলসী পাতা ছিল সেটা কিন্তু জোর গলায় বলতে পারবো না আমি। 13 বার সেই সময় গেছেন, তারপর তো বাংলাদেশ আপনার প্রায় 14 বার, মানে 13, 14, 27। তো ওই 13 বারের যে অভিজ্ঞতা এবং সেখানে যারা মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে নেমেছিল সেটা নিয়ে আপনি একটি তথ্যচিত্র ইতিমধ্যে তৈরি করছেন। আজকে যখন আমরা এই ইন্টারভিউটা করছি, সাক্ষাৎকারটা নিচ্ছি, ঠিক তখনই এই সুখবরটা এলো যে এই ডকুমেন্টারির সেন্সারও হয়ে গেছে। তো এই ডকুমেন্টারিতে কি আছে, আমি যদিও খানিকটা দেখেছি, দর্শকদের জন্য সেটা জানতে চাইছি। এই বাংলাদেশে যে যুদ্ধ, এই যুদ্ধর কতগুলো অদ্ভুত ঘটনা আছে, যেগুলো যে 3টে ঘটনাকে আলাদা করে তুলে ধরলে 3টে আমি বলতে পারি সুপার বক্স অফিস ফিল্ম তৈরি করা যায়। সেটারই 3টে ডকুমেন্টারি আমি করার ইচ্ছে আছে। প্রথমটা হয়ে গেছে, পরের দুটো। প্রথমটা হচ্ছে অপারেশন জ্যাকপট, নো কমান্ডো যাকে বলা হয়। বুকের মধ্যে মাইন বেঁধে জলের তলে দিয়ে গিয়ে জাহাজে লাগিয়ে দিয়ে তারা জাহাজ উড়িয়ে দিয়েছে, পুরো বন্দর তারা বন্ধ করে দিয়েছে। এবং এটা ইন্ডিয়া পুরোটা প্ল্যান করে, ওদের ট্রেনিং দেওয়া হয়, এই মাইনগুলোকে যাদবপুর ইউনিভার্সিটিতে ডেভেলপ করা হয়, এবং এই মাইনগুলোকে যেভাবে তার ডেটোনেটরকে কভার করে করা হয়, দ্যাট বাই ইটসেলফ ইজ সো ইউনিক যে ভাবা যায় না। দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে থেকে একটা ছোট্ট প্লেন অটার আর একটা অলউইট হেলিকপ্টার, সরি, আর একটা DC-3 ড্যাকোটা দিয়ে বাংলাদেশ এয়ারফোর্স তৈরি হয়। সেটা তৈরি হয় ডিমাপুরে, একটা পরিত্যক্ত World War II এয়ারপোর্টে। এই যে 3 ডিসেম্বর যেদিন অপারেশন
চেঙ্গিস খান শুরু হয়, সেই দিনই কিন্তু এই অটার এবং এই অলউইট নিয়ে চিটাগং এবং নারায়ণগঞ্জ অয়েল ফিল্ডে ওই বোমিং হয়। একটা ছোট ওইটুকু প্লেন নিয়ে, ইনস্ট্রুমেন্ট ছাড়া, একদম গ্রাউন্ড লেভেলে ফ্লাই করে রিস্ক নিয়ে যা কাজ করেছে সেটা ভাবা যায় না। আর থার্ডটা যেটা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে দুটো ফিশিং ট্রলার, এই মাছ ধরার ট্রলারকে গান বোটে তৈরি করে, যে অসম্ভব একটা কাজ করেছিল সেই সময়, সেই নিয়ে। আমি এক্সট্রিমলি লাকি যে আমি গিয়ে যারা অ্যাকচুয়াল অংশগ্রহণ করেছিলেন তাদের ইন্টারভিউ নিতে পেরেছি। তারা বেশিরভাগই বয়স হয়ে গেছে, বেশিরভাগই মারা গেছেন। কিন্তু ওই প্রশ্ন একটাই ছিল যে কেন আজকের দিনে এই যে বাংলাদেশের যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম বা আগামী প্রজন্ম যেটা, তারা কেন এই ৭১-এর যুদ্ধ ভুলতে চাইছে, তার পিছনে কারণটা কি? সেই কারণটাই খানিকটা হলেও বোধহয় আমরা কিছুটা জানতে পারলাম, কিন্তু দেখা যাবে যে এর ভবিষ্যৎটা কি। ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।